আন্দোলন ও আত্মত্যাগের মাধ্যমে বাংলা ভাষা প্রতিষ্ঠা বাঙালি জাতির ইতিহাসে একটি স্মরণীয় এবং গৌরবোজ্জ্বল ঘটনা। 1952 সালের 21 ফেব্রুয়ারি বাংলা ভাষা প্রতিষ্ঠার চূড়ান্ত দিন। একই সাথে বাঙালি জাতির মুক্তি ও স্বাধীনতার প্রথম সোপান রচিত হয়। 21 ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শহীদ স্মৃতি অমর হোক। যখন আমি সাইনবোর্ড লিখি তখন আমার বয়স কত ছিল? সালটা ছিল 1952। এটা তো ভুলি নাই, কিন্তু আমার বয়সটা কত ছিল ভুলে গেলাম। এটা কোনো কথা হলো? দেখি, ও রহমত, 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 ও রাম। আচ্ছা ভাই, রহমত ভাইয়ের বাসাটা কোন দিকে বলতে পারেন? রহমত ভাই, আমাদের রহমত ভাইয়ের বাড়ি যাবেন? জি জি জি, চলেই তো এসছেন। এই যে রাস্তা দেখছেন না, এই রাস্তাতে সোজা হেঁটে গেলেই একটা ব্রিজ পড়বে। হ্যাঁ, ব্রিজটা পার হলেই ডান পাশে একটা মসজিদ। ওই মসজিদটা পার হলেই এই ধরেন বাঁশের ঝাড়, আম গাছ, তাল গাছ, এই ফাঁক দিয়ে একটু আগালেই একটা ফাঁকা মাঠ। ওই মাঠের উত্তর পাশে রহমত ভাইয়ের বাড়ি, আর বাড়ির সামনে অনেক গাছগাছালি আছে। আমি একটু লিখে নিই। আরে লেখার মতো না, এত দূরে না। এই যে আমার দোকান দেখতেছেন না, এই দোকানের সামনে এই রাস্তায় খাড়ায় জোরে করে যদি রহমত ভাই বলে ডাক দেন, তাহলে রহমত ভাই শুনতে পাবে। এই সাবু, কি গো? এই বাড়ি যাও। আচ্ছা, এই সাবরে রহমত ভাইয়ের বাড়ি নিয়ে যাও তো। চলেন, যান, ওনার সঙ্গে যান। আবার যন্ত্রণা শুরু হলো। ও রহমত, কি হয়েছে কি? হ্যাঁ, এই সকাল সকাল কি এমন প্যাচাল মনে পড়লো তোমার? হ্যাঁ, যে এই সারা বাড়ির মানুষকে ডেকে তুলছো? সারা বাড়ির লোক তো তুলি নাই, আমি তোকে ডাকছি। তুই সারা বাড়ির লোকের কথা কেন বললি? ঠিক আছে ঠিক আছে, আমার ভুল হয়েছে। এখন বলো, তোমার আগমনের হেতু কি? বলো বলো। তার আগে তুই বল, আমি কি পেঁচার পারলাম? আমার বয়স হয়েছে, একটু আধটু বেশি কথা বলে জন্মদাতা বাবার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা তোকে শেখাইতে পারলাম না। হ্যাঁ, সেটা তোকে শেখাইতে পারলাম না। ছি 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 ছি, তোকে কি এই শিখিয়েছি? না 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 না, তুমি খুব ভালো শিখেছো, অনেক কিছু ভালো শিখেছো। এখন বলো কি হয়েছে, কি জন্য রাখছো? এই তো প্রমাণ। এইটুকু যে তুমি প্রমাণ পেয়ে গেছো? বাবার সাথে কি এর চেয়ে খারাপ ব্যবহার করা যায়? খারাপ ব্যাপারটা কিছুই দেখোনি। এই যে এবার আমি দরজা বন্ধ করবো, এরপরেও যদি ডাকো আর ঠকঠকাও, তারপরে দেখবে ব্যবহার কাকে বলে, কত প্রকার ও কি কি। রামত, ও রামত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি বল বাবা, এত সকালে তুমি? কোনো জরুরি দরকার কি? হ্যাঁ, তুমি আসলে কেন? তুমি আমাকে ডেকে পাঠালেই তো আমি তোমার কাছে চলে যেতাম।
আচ্ছা ভিতরে আসো, বসো বসো। বসবো না। আচ্ছা বাবা রহমত, আমার বয়স কত হলো বলতে পারিস? আব্বা, আমি তো তোমারই সন্তান, ছেলে হয়ে বাবার বয়স বলবো কিভাবে বলো? আসলে তোমার জন্মের সময় তো আমি ছিলাম না। সেটাও তো একটা কথা। তা কি প্রয়োজনে তোমার বয়স জানার ইচ্ছে হচ্ছে আব্বা? চিন্তা, মেয়ের তো চিন্তা মাথায় ঢুকেছে। খারাপ খারাপ স্বপ্ন দেখি প্রতিদিন সকালে। যখন তখন মরে যেতে পারি, তখন তোরা কাঁদতে কাঁদতে বলবি আমার বাবা এত বছর বেঁচে ছিল। আব্বা, 100 বছর কি হবে? না হলেও কাছাকাছি। যাক, তাহলে আমরা বলবো যে আমার আব্বা 100 বছরের কাছাকাছি বেঁচে ছিল। বুঝেছি, আমি যাই, তুই ঘুমা, তবে বেশি বেলা করিস না। যারা 10-11টা পর্যন্ত ঘুমায় তারা দিন দিন বলদ হয়ে যায়। এটা কিন্তু একটা অসুখ। এই, আমি ভালো ধরে তুমি কি? যার প্রতি শরীরের প্রতি ইঞ্চিতে ইঞ্চিতে অসুখ, সে আবার অসুখ সম্পর্কে জ্ঞান দেয়। এতক্ষণ হেঁটে মাত্র ব্রিজের কাছে আসলাম, তারপর মসজিদ, তারপরে মাঠ। সেই মাঠের কাছে গিয়ে ওই গাছগাছালিতে ভরা বাড়িটা, তাই না? হ্যাঁ, কিন্তু দোকানদার সাহেব যে বললেন যে ওখান থেকে ডাক দিলেই নাকি রহমত সাহেব শুনতে পাবেন। আপনি তো শহরের মানুষ, এইটুকু রাস্তার জন্য রিক্সা ভাড়া দিতেন 15-20 টাকা। এখানে সেই ব্যবস্থা নাই। 2-1 দিন গ্রামের রাস্তা দিয়ে হাঁটবেন, দেখবেন সব কাছাকাছি মনে হবে। চলেন। তোমার বয়স, আচ্ছা আব্বা, তোমার যখন বিয়ে হয় তোমার বয়স তখন কত ছিল? 25? তাহলে 25 না? আচ্ছা, তোমার বিয়ের 2 বছর পর আমার জন্ম। হ্যাঁ, তাহলে 2 যোগ দিলে হয়ে দাঁড়াচ্ছে 27। মানে আমার জন্মের সময় তোমার বয়স ছিল 27। 27 হবে। এখন তাহলে তোমার বয়স কত? না, মিলছে না। কেন? এ তো সহজ, যোগ বিয়োগের হিসাব। যোগ বিয়োগটা বুঝি না বলিতেই কঠিন জিনিস। তাহলে তোমার বর্তমান বয়স কত? তাই তো। রহমত ভাই আপনিও লাগেন নাকি? জি না, ওনার মেয়ের একটা সাক্ষাৎকার নিব। ও, ভুলে গেছিলাম। কি রহমত ভাই অবিবাহিত মেয়ে, এখন বিদেশ ঘুরে তো গ্রামে আছেন। পেয়েছি। কি? এই 27 বছর প্লাস আমার বয়স। আমার বয়স, আচ্ছা আব্বা, তুমি একটু হিসাব করে বের করে বলো তো আমার বয়স কত? কাগজ কলম তো তোর কাছে। আমার বয়স বের করে 27 দিয়ে বিয়োগ করলেই তো বেরিয়ে আসবে। আচ্ছা, কাকে কি বোঝায়? আর আমার বয়সটা আগে বের করতে হবে। মানে আমার বয়সটা বের করতে পারলে তাহলে তোমার বিয়ের আগে যে 27 বছর, সেটা যোগ দিলে তোমার বয়স এমনি বেরিয়ে আসবে। তোকে যোগ করতে বলছি কে? বিয়োগ কর। আরে না না না, বিয়োগ হবে না, বিয়োগ হবে না, যোগ করতে হবে। এই যে বাড়ি। ভাইজান, পাত্র কি আপনি নিজে নাকি অন্য কেউ? জি। আচ্ছা, আমার বয়স কত হতে পারে বলো তো একটু? 45-47 হবে। আর সে তো তুমি 10 বছর আগেই বলেছো 45-47 বছর। এখন আমার আসল বয়সটা বের হলে প্লাস তারপরে মানবীর বয়সটা বের করতে পারলে, আর আজকে 52 ভাষা আন্দোলন থেকে এই তো মাথা খুলছে। শোনো আব্বা, আসলে আমি মানবীর বয়স বের করতে পারলেই না আমার বয়স বের হয়ে যাবে। আবার আমার বয়স বের হয়ে গেলে তার সাথে তোমার ওই 27 বছর যোগ দিলেই
তোমার বয়স বেরিয়ে যাবে। তাই মানবীর কাছ থেকে তার বয়সটা জেনে আসি, আর পানির ব্যবস্থা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি? আমি সাফায়েত সিদ্দিকী, দৈনিক স্বাধীন বাংলা থেকে এসেছি। কেন, কি হয়েছে? আমরা আবার কি করলাম? না না, আপনারা কিছু করেননি। তবে যারা ব্যক্তিগত উদ্যোগে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে তাদেরই একজন এবারই রহমত সাহেবের মেয়ে নাজনীন মানবী। আমি তার একটা সাক্ষাৎকার নিতে চাই। উনি কি আছেন? জি আছেন। আপনি একটু বসেন, আসেন। একটু ডাকবেন। কাকে? নাজনীন মানবী বা তার বাবা রহমত আলী সাহেবকে। ডাকতেছি, বসেন। এক গ্লাস পানি খাওয়া যাবে? অবশ্যই, আপনি বসেন, আমি পানি আনতেছি। অনেক দূর থেকে আসছেন। চলেন ভিতরে চলেন, ওই একটু পর নাস্তা খাবেন। নাস্তা রেডি হইতেছে। না, নাস্তার কোনো দরকার নেই। আরে না না, চলেন চলেন, আসেন। আরে না না, আসেন। আসসালামু আলাইকুম। বসেন 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 বসেন। আমি রহমত, মানবীর বাবা। মাফ করবেন, আমি আসলে বুঝতে পারিনি আপনি মিস মানবীর বাবা রহমত আলী সাহেব। আরে না না, হাঁটুর উপরে লুঙ্গি, গলায় গামছা, গায়ে গেঞ্জি, এটা দেখে তো বাড়ির কাজের লোক ভাবাটাই স্বাভাবিক, তাই না? আমি আসলে খুবই লজ্জিত। আরে না না, লজ্জা পাওয়ার কিছু নেই। লজ্জা হইতেছে নারীর ভূষণ, বুঝলেন? আর পুরুষের হচ্ছে ফ্যাশন, যদিও ওল্ড ফ্যাশন। আচ্ছা, আপনার বয়স কত বলুন তো? জি, মানে আপনার বয়স কত? কত? 35। আচ্ছা, আমার বয়স কত বলুন তো? আপনার তো সাংবাদিক, দেখি অনেক কিছু বুঝতে পারেন। কত হবে? 50-52। আরে না, কি যে কন। আচ্ছা, এই মানুষ আর গরুর মধ্যে পার্থক্য বুঝছেন? জি, মানে মানুষ আর গরুর মধ্যে পার্থক্য কি? মানুষের 2 পা, গরুর 4 পা। তারপরে কইবেন যে মানুষের লেজ নাই, গরুর লেজ আছে। আসলে তা না, শোনেন, মানুষ আর গরুর মধ্যে পার্থক্য হইতেছে যে গরুর দাঁত দেখলে বোঝা যায় গরুর বয়স কত, আর মানুষের দাঁত দেখলে বোঝা যায় না যে মানুষের বয়স কত। এই যেমন ধরেন আমার বাবা, আমার বাবার দাঁত দেখে বুঝতে পারবেন না যে আমার বাবার বয়স কত, বুঝলেন? আরে আগে নাকি মানুষের বয়স কপালে লেখা থাকতো, এখন তার লেখা থাকে না। তাহলে তো ঝামেলায় পড়তে হতো না। ঝামেলা? কিসের ঝামেলা? এই বাড়িতে ঝামেলা পাকানোর লোক হইতেছে আমার বাবা। তার বয়স কত সেটা আমার জানা দরকার, বুঝলেন? কিন্তু তার যে বয়স কত সেটা আমি বলবো কেমনে? আমি কি তার জন্মের সময় আমি ছিলাম? আরে আমার মাথা অস্থির করে ফেলতেছে, সারাদিন খালি আমার বয়স কত, আমার বয়স কত, এই ভাঙা রেকর্ড বাজাতেই আছে। তবে হ্যাঁ, তার বয়স যে আমার থেকে 27 বছরের বেশি সেটা আমি বের করে ফেলছি। এখন আমারটা বের করতে পারলি তারটা বের করা 1-2 মামলা। কিভাবে? কিভাবে? আরে আমার বয়সের সাথে তার 27 বছর যোগ দিলেই তো তার আসল বয়সটা বেরিয়ে আসবে, বুঝতেছেন না? আচ্ছা, আপনি আমার বাবার সাথে কি একটু কথা কবেন? জি, অবশ্যই বলবো। তার আগে একটু মিস মানবীর সাথে কথা বলতে চাই। অবশ্যই অবশ্যই অবশ্যই, বসেন। ডাবর আমলা হেয়ার অয়েল, মজবুত সুন্দর। আপনারা দেখছেন বিশেষ কাহিনী চিত্র বাংলা আপা।
আপনারা দেখছেন বিশেষ কাহিনী চিত্র বাংলা আপা। জি, আমি সাফায়েত সিদ্দিকী, দৈনিক স্বাধীন বাংলা থেকে এসেছি। 21শে ফেব্রুয়ারি উপলক্ষে আমরা একটা সাপ্তাহিক বের করছি, যেখানে আমরা বাংলা ভাষার বিস্তার শিরোনামে একটি আর্টিকেল ছাপছি। তো আপনি তো বিদেশে বাংলা ভাষা পড়াতেন, সেখানে আপনার অভিজ্ঞতা, কাজের ব্যাপকতা এবং আপনার অনুভূতি নিয়ে আমরা কিছু জানতে চাচ্ছি আপনার কাছে। দেখুন, বিদেশে থাকার সময় আমি দেখেছি কাজের প্রতি তাদের নিষ্ঠা, ব্যক্তিগত, সামাজিক, এমনকি রাষ্ট্রীয় পর্যায়ে তাদের জীবন ব্যবস্থায় এক ধরনের সুশৃঙ্খলতা বিদ্যমান। এর মূল কারণ শিক্ষা। আমি ওখানে শিফট করে 3টা স্কুলে বাংলা পড়াতাম। খাওয়া এবং ঘুমের জন্য যে সময়টুকু দরকার সেটাতেও আমার অনেক সময় টানাটানি পড়ে যেত। আমি শুধুমাত্র বাংলা ভাষা না, আমি বিদেশিদের মাঝে বাঙালি জাতিকে চিনিয়ে দেওয়ার জন্য আমাদের বিভিন্ন ঐতিহ্য, বিভিন্ন ইতিহাস নিয়েও আমি কথা বলতাম। আপনার স্কুলে কি শুধু বাঙালি সন্তানরাই পড়তো? প্রথমে শুধুমাত্র বাঙালি পরিবারের ছেলে মেয়েরাই ভাষা শিক্ষার জন্য আসতো, কিন্তু ধীরে ধীরে ব্যাপকতা বাড়তে থাকে। যারা ট্যুরিস্ট, যারা বাংলা দেশের সাথে ব্যবসা করে, তারাও আমার স্কুলে আসতে শুরু করে। এভাবেই বিদেশে আমার বাংলা স্কুল যাত্রা শুরু করে। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভাবছি বিদেশে ফিরে যাব না, দেশে একটা স্কুল তৈরি করব। সেই লক্ষ্যে ইতিমধ্যে কাজও শুরু হয়ে গেছে, যেখানে শুধুমাত্র পাঠ্য বই না, শিল্পের বিভিন্ন শাখার প্রাথমিক পাঠদানও সেখানে করা হবে। আধুনিক ও উন্নত মস্তিষ্কে বিজ্ঞান মনস্ক মানুষ তৈরি করাই আমার লক্ষ্য। দেখা যাক কি হয়। এর নেপথ্যে কারণ? নেপথ্যে কোনো কারণ নেই, আছে প্রেরণা। আমার বাবা আর দাদার প্রেরণা। তারা খুবই সাধারণ মানুষ, কিন্তু চিন্তাধারা অসাধারণ। ঠিক আছে, আমি পরে ফোন করবো। ঠিক আছে, আচ্ছা। সালাম। কে আসছে রহমত? সাংবাদিক। এতদিন পরে আমার ইন্টারভিউ নিতে আসছে? তোমার না, তোমার না, তাহলে কি তোর? মানবীর 21শে ফেব্রুয়ারির বিশেষ সংখ্যার জন্য ওর ইন্টারভিউ নিতে এসেছে। তাহলে ঠিক আছে। আরে রহমত, হ্যাঁ? তোর মনে আছে ভাষা আন্দোলনের সময় রাষ্ট্রভাষা বাংলা চাই, বাংলা চাই, এই ব্যানারটা তো আমি লিখেছিলাম। হ্যাঁ, এই ব্যানারটা তুমি প্রথম লিখেছিলে। এই কথাটা তুমি কতবার যে বলেছো, আর এই গল্প কতজনকে যে শুনিয়েছো। কল্পনা রে রহমত, এটা একটা ইতিহাস। আর ইতিহাস? এদেশের মানুষ কি ইতিহাস জানে না পড়ে? কেউ মনে রাখে না বাবা। হ্যালো, আচ্ছা, যে ইতিহাস রচিত হয়েছে বাংলাদেশে, আমরা তা কতটুকু ধারণ করতে পেরেছি বলে আপনি মনে করেন? আঞ্চলিকতার বৃত্ত ভেঙে শুদ্ধ বাংলার রপ্ত না করে মিশ্র ভাষায় কথা বলাকে আমরা আধুনিকতা বলি। আধুনিক হতে গিয়ে আমরা প্রতি মুহূর্তে শিকড় থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছি। এর দায়ভার কিন্তু রাষ্ট্রেরই। আমি বলবো যতটুকু যা হয়েছে সেটা হয়েছে ব্যক্তিগত উদ্যোগে, তবে আমি আশাবাদী। আশাই গুড়ে বালি ভাই, আশাই গুড়ে বালি। সে এক সময় ছিল যখন 2 হাতে বাংলা ব্যানার সাইনবোর্ডের কাজ করেছি, বুঝেছেন? হ্যাঁ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কিরে, কিছু হলো? হয়নি, তবে হবে। কি হবে? কি হবে? রান্না হবে, রান্না। দূর, তোরে কতবার বলেছি আমার বয়সটা বের করতে, পেরেছিস? আরে তোমার বয়স বের করতে আর একটু সময় লাগতে হবে, ভাবনা চিন্তা করতে হবে, বুঝেছো? তোর মোবাইলে সারাক্ষণ কথা বলা থেকে একটা গান মনে পড়লো। ঠিক আছে, শোনাও। শুনবি এক্ষুনি? তোর ইচ্ছে। তাহলে আমাকে ধরে উঠা। হ্যাঁ, দিচ্ছি, দাঁড়া। এবার শোনাও।
জান গেল মান গেল আমার বুকের ভিতর ফাটছে বম, করি কি এখন? কলির কেষ্টর হাতে মোবাইল ফোন, করি কি এখন? এই কলির যুগের রাধা কেষ্ট তারাই এখন সর্বশ্রেষ্ঠ। এই কলির যুগের রাধা কেষ্ট এরাই এখন সর্বশ্রেষ্ঠ। বাঁশি ছেড়ে কলির কেষ্ট লইছে হাতে মোবাইল ফোন, করি কি এখন? আমার বুকের ভিতর ফাটছে বম, করি কি এখন? জান গেল মান গেল আমার বুকের ভিতর ফাটছে বম, করি কি এখন? কলির কেষ্টর হাতে মোবাইল ফোন, করি কি এখন? খুব সুন্দর হয়েছে আব্বা, খুব সুন্দর হয়েছে। একটা গানের ক্যাসেট যদি বের করতে পারতাম। কি বলছো তুমি আব্বা? আরে এখন ক্যাসেট ফ্যাসেটের যুগ নাই, এখন মোবাইলের যুগ, মোবাইলের। দূর, চলার জন্য না, আমি মরে যাওয়ার পর ওই ক্যাসেট বাজাইছিস, কান্নাকাটি করার একটা উপলক্ষ পাচ্ছিস। সেই জন্য ক্যাসেট করার দরকার নেই আব্বা, তুমি বরং গানটা আরেকবার গাও, আমি এই মোবাইলে রেকর্ড করে নিচ্ছি, বুঝলে? এখন এই মোবাইলে সব সুযোগ সুবিধা আছে, বুঝেছো? তারপরে রেকর্ড করে নেওয়ার পর তুমি পটাশ করে মরে যাও, আমরা একটু হাঁপ ছেড়ে বাঁচি। আমার খেয়ে আমার পরে এত বড় হয়েছিস আর আমাকে মরে যেতে বলছিস? তুই ছেলে না তো, ছেলে নামে একটা কলঙ্ক। দে আমার শুয়ে দে। সেই ভালো, তুমি যতক্ষণ শুয়ে থাকবা ততক্ষণ আমাদের শান্তি, বুঝেছো? দাও তো, দাঁড়াও। কিছু মনে করবেন না, এখন বাবার আর দাদার অভিমান পর্ব শুরু হয়ে গেছে। দিনের মধ্যে 2-4 বার তারা নিজেদের মধ্যে এরকম এরকম করে, কিন্তু দুজনের মধ্যে সম্পর্কটা খুবই বন্ধুত্বপূর্ণ। আর চলুন আমরা স্কুলের ওখানে যেতে যেতে বাকি কথা বলি। সেই কথা শুনে আমার বাবা সে কি রাগ। তাকে তোমার মারবো চাঁটি, মনে কিছু করো না, তাকে তোমার মারবো চাঁটি। আরে আরে এ কি করো, আমার তাকে কেন চাঁটি মার? আরে আরে এ কি করো, আমার তাকে কেন চাঁটি মারো? শুনেছিলাম অনেক আগে টেকো মাথায় ম্যাগনেট থাকে, ফাটিয়ে মাথা নেব ম্যাগনেট। আজ তোমারে ছাড়বো না, তাকে তোমার মারবো চাটি, মনে কিছু করো না। তোমারও তো টাক আছে, মারছে চাটি, দোষ কি তাতে? নিজের টাকে নিজেই মারো, আমার টাকে মেরো না। তাকে আমার চাটি মারবা? আচ্ছা, তুমি আমাকে নিয়ে এরকম একটা জঘন্য গান বানাতে পারলে? ইচ্ছা করে তার বানাইনি, ঘরে তুই আর আমি দুইজনারে দুটো টাক, তোর টাক আমি দেখি, আমার টাক তুই দেখি, তাই টাকে টাকে ঘষাঘষি বানিয়ে ফেললাম। তা গান তোর পছন্দ হয়নি? দেখো বাবা, তুমি যদি এরকম পাগলামি করো না, আমি তোমাকে বাপ বলে স্বীকার করবো না। বাপ যদি ছেলেকে ত্যায্য করতে পারে, তাহলে ছেলে কেন বাপকে ত্যায্য করবে না? আমি তোমাকে ত্যায্য করব, আমি তোমাকে ত্যায্য করব, ত্যায্য বাপ করব। ত্যায্য বাপ করবে? তুই আমাকে ত্যায্য বাপ করবে? যা যা, তোর ত্যাজ আমার জানা আছে। দেখো আব্বা, আমি কিন্তু এই বাড়ি ছেড়ে চলে যাব, থাকবা তুমি তোমার বাড়ি নিয়ে। হ্যাঁ, বলে দিলাম, বয়স হয়েছে বলে একটু পাগলামি আছে, আর কিন্তু তোমার পাগলামি দেখে না আমি বয়সের আগে পুরো পাগল হয়ে যাব, বলে দিলাম। আমি তোমাকে ত্যায্য বাপ করলাম। শোন, এবারে তার আসবি না। জি না। তার যাওয়ার আগে কদম বুঝি তোর করে যা। বুড়ো মরছে না, আমি তবু না খাচ্ছে দাঁতের পানি। থাক থাক, হয়েছে হয়েছে হয়েছে, তোকে আল্লাহ রহম করবে, রহম করুক আল্লাহর পক্ষে। তো তারপর আপনার বাবা কতদিন পর বাড়ি ফিরলেন?
কতদিন না, বলেন কতক্ষণ। ঘর থেকে বের হয়ে বাবা আমাকে ফোন দিলেন, ফোন দিয়ে বিস্তারিত সবকিছু বললেন। আমি সবকিছু শোনার পর বললাম, বাবা কাজটা খুবই অন্যায় হয়েছে, তুমি এক্ষুনি ঘরে ফিরে যাও। বাবার সাথে সাথে চলে আসলেন। তো আপনার বাবার ফিরে আসাটা আপনার দাদার জন্য একটা চমক ছিল নিশ্চয়ই। একদমই না, কারণ দাদাও জানতেন বাবা বাইরে কিছুক্ষণ ঘোরাঘুরি করে ঠিকই ঘরে ফিরে আসবেন। এরকম ঘরমুখী পরিবারের একজন মেয়ে হয়ে আপনি বাংলার শিক্ষিকা হিসেবে বিদেশে গেলেন, এর পেছনের গল্পটা কি? এটা তো অনেক বড় একটা গল্প, সংক্ষেপে যদি বলতেন। এখানে আমার যে পরিবারে জন্ম সেখানে সংক্ষেপে কেউ কিছু বলতে পারে না। কিন্তু আপনি তো পেরেছেন। আচ্ছা, আপনার দেশের বাইরে যাওয়ার গল্পটা? দেখুন, বাংলা ভাষার প্রতি আমার দুর্বলতা পারিবারিকভাবে। আমার দাদা ছিলেন একজন সাইনবোর্ড আর্টিস্ট। 1952 সালে আমাদের ভাষা আন্দোলনের সময় সবচেয়ে বড় ব্যানার রাষ্ট্রভাষা বাংলা চাই, এটা আমার দাদার হাতে লেখা। বলেন কি? জি, আরবি, উর্দু, ইংরেজি, হিন্দি এসব ভাষার বর্ণমালা আমার দাদা খুব ভালো লিখতে পারতেন না, অথবা উনি হয়তো লিখতে চাইতেন না, কিংবা লিখতে তার ভালো লাগতো না। এ কারণে সবসময় তার হাতে কাজ কম থাকতো, কারণ তিনি ছিলেন বাংলা ভাষায় লেখা সাইনবোর্ড আর্টিস্ট। বা লেখাপড়ায় একদমই মনোযোগী ছিলেন না। দাদার কাজে সবসময় ওনাকে সাহায্য করতেন। কিছুদিন পর দেখা যায় যে বাবার লেখার অক্ষর আমার দাদার লেখার অক্ষরের চেয়েও ভালো। তো এভাবে বাবা দাদার কাজটা সামনে এগিয়ে নিয়ে যায়, কিন্তু বাবাও খুব বেশি সফল হতে পারেননি, কারণ ডিজিটাল প্রিন্টের ব্যাপকতার কারণে বাবার হাতের লেখার কাজ দিন দিন কমে যায়। ডাবর আমলা হেয়ার অয়েল, মজবুত সুন্দর। আপনারা দেখছেন বিশেষ কাহিনী চিত্র বাংলা আপা। হ্যাঁ, আমি বুঝতে পারছি এখন ডিজিটাল যুগ, বুঝলেন? এখন ডিজিটাল যুগ, তারপরেও আমরা তো এই ডিজিটালের একদম ম্যানুয়াল কাজ করেছি, এখনো করছি। হ্যাঁ, আরে ভাই, আপনি কাজটা দিন না, দেখুন, দিয়ে দেখুন। আর হাত নিষ্পিস করছে কাজের অভাবে, বুঝলেন? এই সবকিছুর মধ্যেও আমার বাবা আমার দাদা আমার লেখাপড়াটা চালিয়ে নিয়ে গেলেন। স্কুল পাশ করলাম, কলেজে গেলাম। কলেজে যাওয়ার পর আমি প্রথম ধাক্কাটা খাই, অর্থবিত্তের ধাক্কা, আধুনিকতার ধাক্কা সহ নানান বৈষম্যের ধাক্কা। একটু সহজ করে যদি বলতেন। আমার প্রথম ধাক্কা ভাষার। কলেজগুলো ইতিমধ্যেই আধুনিকতার ছোঁয়ায় আক্রান্ত। ইংরেজি ভাষায় কথা বলাটাই যেন স্মার্টনেস। বাংলা এবং ইংরেজি শব্দ ব্যবহার করে তারা কথা বলে, অথচ ভাবখানা এমন করতো যেন ওরা বাংলায় কথা বলতে অভ্যস্ত না। এ কারণে তারা ইংরেজি, বাংলা, হিন্দি, হ্যাঁ মানে সবকিছুর একটা মিশ্রণ করে কথা বলতো। অপরদিকে আমি তো ছিলাম একেবারেই মানে পুরোটাই বাংলা, তার মানে ওদের কাছে একদমই গ্রাম্য। একদিন আমার দাদার সাথে আমার এই কষ্টের অনুভূতিটা আমি শেয়ার করলাম। আমার দাদা তখন বললেন, চিন্তার পরিবর্তন আনতে। চিন্তার পরিবর্তন? হ্যাঁ, চিন্তার পরিবর্তন। বাহ, সুন্দর শব্দ। তারপর আমার বাবা আমাকে কিছু সোজাসাপটা কথা বললেন। সেই সোজাসাপটা কথাগুলোই আমার জীবনের মূল মন্ত্র হয়ে গেল। ভাষা হলো যোগাযোগের বা ভাব বিনিময়ের একটা মাধ্যম মাত্র। তোর মনের কথাটা বুঝিয়ে বলাটাই হচ্ছে এর আসল উদ্দেশ্য। কলেজের কিছু ছেলে মেয়ের কাছে তুই গ্রাম্য, ইংরেজি ভাষায় কথা বলিস না দেখে তোকে বাংলা আপা বলে। তাতে তুই লজ্জিত হবি কেন? হ্যাঁ, এটা তো তোর গর্বের বিষয়। ইংরেজি ভাষা না জানলে তুই কলেজ পর্যন্ত গেলি কেমন করে? হ্যাঁ বল, কেমন করে গেলি? তবে ইংলিশ ভাষা পৃথিবীর সর্বত্র ছড়িয়ে দেওয়া হয়েছে, এটাকে দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ বলা হয়। তা এখন তোরা ইংলিশ পড়তে বাধ্য। আরো ভালো করে ইংরেজি শিখে বাংলাদেশের গণ্ডি পেরিয়ে তুই পৃথিবীর অন্য দেশে গিয়ে বল, সব জায়গায় গিয়ে বল, বাংলা হলো সেই ভাষা যে ভাষার জন্য প্রাণ দিয়েছে মানুষ, জীবনের বিনিময়ে প্রতিষ্ঠা করেছে মাতৃভাষা বাংলা। আমার দাদা একজন অক্ষর শিল্পী,
বাবাও একজন অক্ষরশিল্পী, আর আমি বংশ পরম্পরায় বাংলা প্রেমী। আমি এই বাংলা ভাষাকে নিয়ে বাঁচতে চাই। বিশ্ববাসীর কাছে গিয়ে শুধু এইটুকু বল, দেখবি ওরা তোকে অনেক সম্মান দেবে, অনেক। সেই জায়গায় যাওয়া, আর যদি তা না পারিস যা, এখন কে ঘুমা, অনেক রাত। বাবার কথা শুনে ঘুম কাতুরে মেয়েটার ঘুম সত্যি সত্যি ভেঙে গেল। শুধু বই বই আর বই। কলেজের লাইব্রেরিতে যে ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্ববাসীকে জানাতে চাইলাম আমার কথা, আমি কি চাই সেই কথা। মাঝে মধ্যে কেউ কেউ ছাড়াও দিত আমাকে। এভাবে প্রায় 2 বছর মতো কেটে গেল। তারপর আমি পেলাম স্কলারশিপ। এর মধ্যে আমার কলেজ জীবনের পড়ালেখাও শেষ, সোজা চলে গেলাম দেন আমেরিকা। আমেরিকা যাওয়ার পর ফার্স্ট ইন্টারভিউতে ওরা আমার কাছে যেটা জানতে চাইলো সেটা হলো আমি কি চাই। আমি বললাম আমার বাবার কথা বলে। বাংলা হলো সেই ভাষা যে ভাষার জন্য শহীদ হয়েছে মানুষ, জীবনের বিনিময়ে প্রতিষ্ঠিত করেছে মাতৃভাষা বাংলাকে। আমার দাদা একজন অক্ষরশিল্পী, আমার বাবা একজন অক্ষরশিল্পী, আর বংশ পরম্পরায় আমি বাংলা প্রেমী। বাংলাকে নিয়েই বাঁচতে চাই। এই কথাগুলো শোনার পর হাসতে হাসতে ওরা আমাকে বলল, তাহলে তুমি আমাদের বাংলা আপা হয়ে যাও, আমাদেরকে বাংলা শেখাও। এভাবেই বিদেশে স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে আমার কর্মজীবন শুরু। আমার দাদার একটা কথা আমি সবসময় মনে রেখেছি, তোমার কর্মই বলে দেবে তোমার কি ধর্ম। চলুন আমার স্বপ্নের পরবর্তী জায়গাটা আপনাকে দেখাই। এটা হলো আমার বাংলা স্কুল। যারা টাকা পয়সার অভাবে স্কুলে যেতে পারে না, যারা লেখাপড়ার প্রতি ভয়ের কারণে স্কুলে যেতে পারে না, অথবা যারা যাদেরকে মাথা নাই বলে স্কুলে যাওয়া বাদ দিয়ে কৃষিকাজে লাগিয়ে দেওয়া হয়, তাদের জন্য স্কুল। এখানে 2টা শিফট করে 2 পর্বে ক্লাস নেওয়া হয়। সকালে শিফটে থাকে বাচ্চাদের জন্য, আর রাতের পর্বে থাকে বয়স্ক এবং যারা কর্মজীবী। এই স্কুল শুধুমাত্র পাঠ্যপুস্তক মুখস্থ করিয়ে পাশ করার মধ্যে সীমাবদ্ধ না রেখে বরং নিজের অস্তিত্বকে গ্রহণ করে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার স্কুল। আজ তাহলে চলি। আরে না, বাসায় চলুন, আপনাকে তো ঠিক মতো আপ্যায়ন করতে পারলাম না। না, তার আর প্রয়োজন নেই। আপনার স্কুলে আমার একটা চাকরি দিবেন? রসিকতা করছেন আমার সাথে? এখানেই তো সমস্যা। যেটা গুরুত্ব নিয়ে বলি সেটা মানুষ রসিকতা মনে করে, আর যেটা রসিকতা করি সেটাকে মানুষ গুরুত্ব দেয়। চলি তাহলে। ভালো থাকবেন। ডাবর আমলা হেয়ার অয়েল, মজবুত সুন্দর। আপনারা দেখছেন বিশেষ কাহিনী চিত্র বাংলা আপা। বাংলা আপা।
রামত রামত ও রামত রামত ও রামত রামত। আবার কি? হ্যাঁ, রহমত রহমত বলে সারা বাড়ি না হেঁটে বাড়ির বাইরে একটু হাঁটলিতে পারো। ডাক্তার তো সেরকম বলেছে নাকি? ওরে হতভাগা, সকালে সকালে হাঁটাহাঁটি করি কি করি না, তুই সেটা বুঝবি কি করি? আচ্ছা ঠিক আছে, রহমত রহমত কেন করছিল সেটা বলো। কাল রাতে পান শেষ হয়ে গেছে, পান খাবো। খালি পেটে পান খাওয়ার দরকার কি? হ্যাঁ, দুপুরে এনে দেবো। দুপুর পর্যন্ত চলবে না, এখন লাগবে। পান খুবই ক্ষতিকর। ক্ষতিকর আমি জানি, আমার পেটের সাথে সেটা চুক্তি হয়ে গেছে, তাই পেট পরিষ্কার করার জন্য পান লাগে আমার। কথা ছিল আমি সিগারেট খাওয়া বাদ দেবো, তুমি পান খাওয়া বাদ দেবা। তো আমি তো সিগারেট খাওয়া বাদ দিয়েছি। আমি তো আমার কথা রেখেছি, কিন্তু তুমি তো তোমার কথা রাখলা না। আমাকে জ্ঞান দিস না, তোর বয়স আর আমার বয়স কি সমান? আমার বয়স 86 বছর। তাই নাকি আব্বা? তোমার তোমার বয়সের হিসাব পেয়ে গেছো? হ্যাঁ, শোন, 52 সালে আমার বয়স ছিল 25 বছর। তখন তোর মাকে বিয়ে করি, তার 2 বছর পরে তোর জন্ম। হ্যাঁ, তখন সালটা ছিল 1954 সাল। সে হিসাবে আমার বয়স 86, তোর বয়স মাত্র 59 বছর। বাহ, পাশাপাশি হাঁটতে পরে অচেনা মানুষ কেউ বলবে না যে এরা 2 বাপ বেটা, বলবে এরা সমবয়সী। যা পান নিয়ে আয়। আরে আপনি? মাফ করবেন, লেখাটা শেষ করেছি কিন্তু আপনার কোনো ছবি বের করতে পারিনি। ক্যামেরার মেমোরি কার্ডটা নষ্ট হয়ে গিয়েছিল, তাই আবার আসতে হলো। কিছু ছবি তুলতে চাই আপনার। কোনো অসুবিধা নেই, আমি যদিও একটু কাজে যাচ্ছিলাম, সমস্যা নেই, আমি আপনার কাজটা শেষ করে তারপরে যাবো। চলো। আপনার কথা তো কিছু জানা হলো না। আমার কথা, আমি একা ভবঘুরে মানুষ, যখন যে কাজ পাই করি। সব কাজ আবার বেশি দিন ভালো লাগে না। নিরবচ্ছিন্ন একা মানুষ বলতে পারেন। খেতে ভালো লাগে ডাল ভাত মাছ। প্রিয় রং কালো। আমার প্রিয় রং লাল, সাদা, নীল। প্রিয় ঔপন্যাসিক হুমায়ুন আহমেদ। প্রিয় নাট্যকার সেলিম আলদী। প্রিয় অভিনেতা হুমায়ুন ফরিদি। প্রিয় অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। প্রিয় কবি নির্মলেন্দু গুণ, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। আচ্ছা, আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করতে পারি? জি করেন। এখানে আপনার কোনো বন্ধু বান্ধব নেই? থাকবে না কেন, সারা বিশ্বব্যাপী আমার বন্ধু বান্ধব। জীবন সঙ্গী হিসেবে কাউকে বেছে নেননি? সেটা আমি আসলে ভাগ্যের উপর ছেড়ে দিয়েছি। এটা কি আনলাম? দিয়ে কি হতে পারে? বই পড়ি, পড়ে কি করে জ্ঞান অর্জন করি, তাই না? আর মদ দিয়ে কি হতে পারে? আর মতে বাংলা। ঠিক বলেছে। বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষা করার জন্য
কিছু তাহলে হবে এবার? শুধু ছবি আঁকার ক্লাস নিলে তো চলবে না, অন্যান্য ক্লাসও নিতে হবে। ইতিহাস, ভূগোল, সমাজবিজ্ঞান। সব ঠিক আছে, শুধু অঙ্কটা বাদে। বেতন কিন্তু খুবই সামান্য। অসুবিধা নেই, ডাল ভাত আর থাকার জন্য স্কুলের কোনায় একটা ছোট্ট জায়গা হলেই হবে। স্কুলে চাকরি শুরু হয়ে গেছে। থ্যাংক ইউ। একটি কথা বলি ভাই, সত্যি কথার লজ্জা নাই, বিদ্যা ছাড়া এই জামানায় বাঁচার উপায় নাই। বাংলা হলো মাতৃভাষা, বাংলায় করি বকা ঝকা। বাংলা হলো মাতৃভাষা, বাংলায় করি বকা ঝকা। বাংলা দিয়ে বিশ্বটাকে যায় মালা জায়গা